পরের দিন খুবই উৎফুল্লতার সাথে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। আজকে আগন্তুকটির সাথে সামনাসামনি কথা বলেই ছাড়ব। দেখব এবার সে নিজের পরিচয় না দিয়ে কোথায় যায়। মা, আসছি। মাকে বলে কলেজে যাওয়ার জন্য এক বুক সাহস নিয়ে বেরিয়ে পড়লাম। সারা রাস্তা মনের ভেতর একটা আলাদা উত্তেজনা লক্ষ্য করলাম। হয়তো সে আগন্তুকের সাথে অবশেষে কথা বলতে পারবো সেটার জন্য হাসি যেন আমার অধর জোড়া থেকে সরার নাম নিচ্ছিল না। বাস আমার গন্তব্যে দাঁড়াতেই সবার আগে ছুটে গিয়ে বাস থেকে নেমে পড়লাম। নামতেই চোখ গেল সেই চায়ের দোকানটার দিকে, কিন্তু এ কি, আগন্তুকটিকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। আর না নজর পড়ল সেই পরিচিত কালো বাইকটি। মনের সব উৎফুল্লতা উত্তেজনা যেন সেকেন্ডের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল। আজকে কি সে আসেনি, নাকি তার আজকে আসতে দেরি হচ্ছে? এসব ভাবতে ভাবতে এক বুক নিরাশা নিয়ে কলেজের গেটের দিকে হাঁটা ধরলাম। কলেজের ক্যাম্পাসে আসতেই রুহি বলে উঠল, কি ব্যাপার, আজকে হৃদয়হরণীর মুখ কেমন ভার কেন? আমার কেন জানি রুহির কথা শুনে মনে হলো ও জেনে শুনে আমার সাথে মজা করছে। আজকে যে হৃদয়হরণীর তার আগন্তুকের সাথে সরাসরি কথা বলার কথা ছিল, তা সে কই? জানি না কেন আজকে সে এলো না। এমন তো কখনো হয়নি। দেখ, কালকে এত বৃষ্টিতে ভেজার কারণে হয়তো তার এখন এখানে আসার আর ক্ষমতাই নেই। কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছে কিনা। রুহির কথায় আমার খেয়াল আসলো, সত্যিই তো কালকে তো সে প্রায় সব সময় বৃষ্টিতে ভিজেছে। সত্যি যদি তার জ্বর আসে, শরীর যদি খুব খারাপ হয়, আমি এখন কি করে জানবো যে সে কেমন আছে? কোথা থেকে খোঁজ পাবো এখন আমি তার? মনটা চিন্তায় আনচান করতে শুরু করে দিল। রুহি আমাকে খুব ভালোভাবে লক্ষ্য করছিল, যেন আমার এমন চিন্তিত আচরণ দেখে ও মজা পাচ্ছে। হুট করেই আমার মাথায় একটা খেয়াল আসলো, রুহি, তুই কি করে জানলি যে সে কালকে বৃষ্টিতে ভিজে বাড়ি গেছে? রুহি আমার কথায় যেন থতমত খেয়ে গেল। রুহির এরকম আচরণে আমার সন্দেহ আরো গাঢ় হলো। আরে কালকে তো আমরা সবাই দেখলাম কেমন করে হিরো তার প্রেমিকাকে পাহারা দিতে দিতে বাড়ি নিয়ে আসলো। রুহির কথায় আমি অনেকটা লজ্জা পেলাম। হয়তো গাল দুটোতেও লালাভ আভাও ছড়িয়ে গিয়েছে। আমাকে লজ্জা পেতে দেখে বাকি বান্ধবীরা শব্দ করে হেসে উঠল। আর কেউ কেউ তো আরো অনেক কিছু বলে আমাকে আরো লজ্জা দিতে লাগলো। এইসবের মাঝে রুহি এবং টিনা নিজেদের মধ্যে কিছু একটা বলল, সেটার দিকে আমার কারোরই খেয়াল গেল না। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আগন্তুকের কোনো দেখা নেই। রোজ নতুন আশা নিয়ে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হই, কিন্তু দিনের শেষে একই হতাশা আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে। আচ্ছা, সে কি সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছে যে আর আসতে পারছি না? সব আমার জন্য হয়েছে। আমার জন্যই তাকে এতক্ষণ বৃষ্টিতে ভিজতে হয়েছে। বারান্দায় বসে বসে এই কথাগুলোই ভাবছিলাম, যখন নিচে থেকে মায়ের ডাক শুনতে পেলাম। মা খেতে ডাকছে। নিজের ভাবনাগুলি একদিকে সরিয়ে নিচে খেতে গেলাম। খাবার মাঝে বাবা হুট করে বলে উঠল, মাহি, তোমাকে আমার কিছু জরুরি কথা জানানোর ছিল। বাবার কথা শুনে আমার খাওয়া থেমে গেল। মনের ভেতরে একটা আলাদা অস্থিরতা শুরু হলো, জানি না কেন। হ্যাঁ বাবা, বলো। কালকে তোমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। কথাটা শুনেই আমার বুকের ভেতর যেন তোল পার হতে শুরু করলো। কিন্তু বাবা আমার কথা পুরো শেষ করতে না দিয়েই বলে উঠল, তারা শুধু তোমাকে দেখতে আসবে মাহি, কিন্তু তোমার যদি তাদের দেখে মনে হয় যে তুমি বিয়ে করবে না, তাহলে তোমাকে কেউ জোর করবে না। ছেলেটার বাবা আমার ব্যবসায়িক বন্ধু হওয়ায় আমি ঠিক না করতে পারিনি, কিন্তু বিয়ে যেহেতু তুমি করবে, তোমার ওপর কথা বলার সাধ্য আর কার আছে? বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। আমি জানি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমার বাড়ির লোক কখনো জোর করবে না, কিন্তু তাও সেজেগুজে একজন পরপুরুষের সামনে বসাটাও তো কোনো অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিছু কম নয়।
বেশি চিন্তা করো না মাহি, যাও খেয়ে দে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। যা হবে কালকে দেখা যাবে। বাবার কথা শুনে খেয়ে নিজের রুমে চলে গেলাম। আমি রুমে চলে যেতেই ডাইনিং টেবিলে বাবা আর মারিয়া একটু শব্দ করে হেসে উঠল। বাবা, তুমি দিদির মুখটা দেখেছিলে? তোমরা বাপ বেটি মিলে আমার বেচারি মেয়েটার সাথে এমন করতে পারলে বলো? আহারে মেয়েটা আমার। মেয়ের প্রতি দরদ দেখো খালি। বলি, তোমার মেয়ের ভালোর জন্যই তো আমরা কত কষ্ট করে সারপ্রাইজ রেডি করেছি। কালকে দিদি নিজের লাইফের বেস্ট সারপ্রাইজ পাবে, বিশ্বাস করো। কথাটি শুনে বাবা ও মায়ের মুখে তৃপ্তিময় হাসি দেখা গেল। একই সময়ে অন্যদিকে কোনো এক জায়গায় একজন পুরুষ তার বারান্দায় বসে বাইরের দৃশ্য উপভোগ করছে। এমন সময় একজন মেয়ে তাকে পেছন থেকে ডেকে উঠল। কি প্রেমিক সাহেব, নিজের হৃদয়হরণের চিন্তায় ব্যস্ত মনে হচ্ছে। তোর এই বেশি বকা স্বভাবটা কবে যাবে শুনি? আহারে, প্রেমিক পুরুষ তার হৃদয়হরণীকে 3 দিন ধরে দেখতে না পাওয়ায় শোকে শুকিয়ে গিয়েছে। পুরুষটি মেয়েটির কথায় একটি বিরক্তিকর চাহনি দিল। আবার অন্যদিকে নিজের প্রেমিক পুরুষকে না দেখতে পেয়ে হৃদয়হরণীর হৃদয়ের যে ব্যাকুল অবস্থা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান প্রেমিক সাহেব, না হলে হৃদয়হরণী যে আপনার চিন্তায় অসুস্থ হয়ে পড়বে। তোর হৃদয়হরণী আর একটু হলে সব বুঝে যাচ্ছিল, সন্দেহটা ঠিক জায়গায় ধরে ফেলেছিল। এরকম ভুল জায়গায় ভুল কথা বলার স্বভাব থাকলে সন্দেহ তো করবেই। সব সময় বেশি কথা বলতে চাস কেন বলতো? তোর জন্য একটু হলেই আমার সব সারপ্রাইজ ডুবে যাচ্ছিল। এবার নিজের এই বেশি বকা স্বভাবটা তুই পাল্টা। মেয়েটি আরো কিছু বলতে যাবে, তার আগে নিচে থেকে আওয়াজ এলো, মুগ্ধ, মাহি, খাবার খেতে নিচে এসো। ভাই ও বোন একবার একে অপরের দিকে তাকিয়ে হাসল, তারপর একসাথে নিচে খেতে নামল। সবাই মিলে একসাথে বসে তারা ডিনার করছিল। এমন সময় মুগ্ধর বাবা বলে উঠল, আমি তানিয়ার বাবার সাথে কথা বলেছি, আমরা কালকে ওদের বাড়ি যাচ্ছি তানিয়াকে দেখতে। বাহ, অবশেষে আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাবি হতে চলেছে। আমরা একসাথে থাকবো, কি মজা! এই মজা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি তোমাকে বাড়ি থেকে বিদায় করছি, তখন তুমি অন্য কারোর ভাবি হয়ে যাবে। দেখেছো বাবা, নিজের দ্বারা তো কিছুই হলো না, শেষে যা করার বাবাকেই করতে হলো। তুই আবার বেশি কি বলছিস? তোর বন্ধুর সাথে তো তুই আমায় হেল্পই করলি না। কেন করব? তুই আমার ভাই বলে কি আমার বান্ধবীর জীবনটাকে বলি দিয়ে দেব? পছন্দ যেহেতু তুই করেছিস, রাজিও তোকে একাই করাতে হবে, তাও নিজে থেকে। আমার ভাই বলে তুই পার পেয়ে যাবি না। আমার বান্ধবী কোনো ফেলনা নয় যে তাকে আমার ভাইয়ের গলায় আমি ঝুলিয়ে দেব। নিজের থেকে তোর মন জয় করে তাকে তুই বিয়ে করবি, আমার থেকে কোনো আশা করবি না। তোর আর হেল্পের আমার দরকার নেই। কালকে এই আগন্তুক তার সামনে গিয়ে দাঁড়াবে। তার লাইফের সব থেকে বড় সারপ্রাইজ হয়ে এই মুগ্ধ এহসান খুব তাড়াতাড়ি আসছে। বাকিরা সবাই মুগ্ধের কথা শুনে হাসল। মুগ্ধ খুব খুশি হয়ে ঘুমোতে গেল। রুমে গিয়ে তার দেওয়ালে টাঙানো একটি হাতে আঁকা মেয়ের ছবির সামনে গিয়ে দাঁড়ালো। সে বলে উঠল, আর মাত্র একটা দিন প্রেয়সী, খুব তাড়াতাড়ি আগন্তুক তার নিজের পরিচয় আপনার সামনে নিয়ে আসবে। খুব তাড়াতাড়ি আপনাকে সে নিজের বাড়িতে এবং তার জীবনে নিয়ে আসার ব্যবস্থা করতে চলেছে। আপনি শুধু তৈরি থাকুন। বলে সে ঘুমোতে গেল। সকালে, এই শাড়িটা পর, এই শাড়িটা পরে খুব সুন্দর লাগবে। তুমি না এই শাড়িটার সাথে এই নেকলেসগুলো পরবে, ঠিক আছে? ভীষণ সুন্দর লাগবে এটার সাথে এটা পরলে। আমি শুধু বসে বসে আমার মা এবং বোনের কাজগুলো দেখছি, আর আমার এই নেংটি ইঁদুরের মতো বোনটা ঘন ঘন রং পাল্টায়, গিরগিটির থেকেও খারাপ। এই 2 দিন আগে সেই জামাইবাবু করে জিজ্ঞাসা করে আমার মাথার ঘিলু পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল, আর আজকে দেখো এমন ভাব দেখাচ্ছে যেন আজকেই আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিয়ে দিয়ে পাঠিয়ে দেবে।
এই মেয়েকে যদি আমি আমার হাতে পাই না, একে যে কি করব আমি খুব ভালো বুঝতে পারবে। ক টাকার বিনিময়ে নিজে বিক্রি হয়েছে আমি দেখে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে যা, তারা এলো বলে। আমার কোনো কথা না শুনেই মা রুম থেকে বেরিয়ে গেল। তুমি কোন শাড়িটা পরবে, সবুজটা না লালটা? আমার মনে হয় তোমাকে সবুজটা থেকে লালটাতে বেশি ভালো লাগবে। মায়ের কথা ছাড়ো তো, তুমি লালটাই পরো। আমি উঠে গিয়ে সোজা মারিয়ার একটা কান টেনে ধরলাম। কি করছো? লাগছে তো, ছাড়ো। আমি কি করছি? তুই কি করছিস রে? তুই আগে বল। দুদিন আগে জামাইবাবু বলে গেছো বাদরের মতো করে। এখানে একবার ওখানে একবার লাফিয়ে বেড়াচ্ছিলিস তুই, আর আজকে তুই আমাকে একটা অন্য ছেলের সামনে সেজেগুজে যেতে বলছিস? মারি আমার কথাটা শুনে একটা শুকনো ভাব দেখালো। আরে তোমার বিয়ে কি আর হয়ে যাচ্ছে নাকি? তোমাকে তো শুধু দেখতে আসছে বলো। মা আমাকে ডাকছে নিচে থেকে। এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি শাড়ি পরে নাও, ঠিক আছে? বলেই বাদরটা না লাফাতে লাফাতে আবার নিচে নেমে গেল। মা ডাকছে না বলি আমি কি কান আলমারির ভেতরে রেখে ঘুরি যে ও একা মায়ের ডাক শুনতে পেল আর আমি পেলাম না? আসুক আজকে একবার, ভালো করে হাতে পায়ে ধরে না। কিছুক্ষণ পর মা আর মারিয়া মিলে আমাকে জোর করে রেডি করিয়ে দিল। বাবার ডাক শুনতে পেলাম, অতিথিরা চলে এসেছে। হুট করে যেন বুকটা ভার হয়ে এলো, কেন জানি না কান্না কান্না পাচ্ছে। বারবার আগন্তুকের কথা মনে পড়ছে, কিন্তু মা বাবাকে কি বলবো, কি করে বলবো? আমি এমন একটা মানুষকে ভালোবাসি যার মুখটা পর্যন্ত আমি দেখিনি, যার নামটা পর্যন্ত আমি জানি না। তারাও কি আমার এই কথা বিশ্বাস করবে? কিছুক্ষণ পর মারিয়া এসে আমাকে সাথে করে নিচে নিয়ে গেল। কেন জানি না সকালে ওর ওপর যা রাগ ছিল সব মিশে গেল। কি বলবো কি করব কিছুই মাথায় আসছিল না আমার। আমাকে নিয়ে গিয়ে দুই মেয়ের মাঝে বসিয়ে দিল। তাদের মুখের দিকে তাকানোর পর্যন্ত ইচ্ছা আমার ছিল না। হুট করে একটা পরিচিত আওয়াজ আমার কানে ভেসে আসলো। বৌদি, মুখটা তোলো তো, ভালো করে মুখটা দেখি। খুবই অবাক হয়ে মাথাটা তুলতেই দেখতে পেলাম আমার সব থেকে প্রিয় বন্ধু রুহি আমার পাশেই বসে আছে এবং ওই আমাকে বৌদি ডাকছে। কিছুক্ষণের জন্য মাথাটা পুরো শূন্য হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমার চারপাশে কি হচ্ছে। কিছুক্ষণ পর তাদের কথা শুনে বুঝতে পারলাম রুহির পরিবারের লোকজন রুহির বড় দাদার জন্য আমাকে দেখতে এসেছে। রুহির ওপর রাগ না ক্ষোভ, এটাকে ঠিক এই মুহূর্তে কি আসছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। রুহি সব জেনে শুনে আমার সাথে এটা কি করে করতে পারলো? এবার তো মনে হচ্ছে যে আমি এখানেই বসে হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করি। কিছুক্ষণ পরে রুহি বলে উঠল, আমার মনে হয় ছেলে এবং মেয়েকে নিজেদের সাথে একান্তই কিছু বলতে দেওয়া দরকার। রুহির কথায় বাড়ির সবাই সায় দিল। মারিয়া আমাকে এবং রুহির দাদা মুগ্ধকে আমার রুমে নিয়ে এলো। আমাদেরকে বসতে দিয়ে বলল, তোমরা এখানে কথা বলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে। রুহির দাদা আমার খুব বেশি একটা পরিচিত মানুষ না, তাকে গত 2 থেকে 3 বার আমি দেখেছি, এর বেশি তার সম্পর্কে কিছুই জানা নেই। আমি খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। তখন তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমার মনের কথাটা আমি তাকে বলতে পারতাম। আমি কিছু বলতে যাব, তখন মুগ্ধই নিজে থেকে বলে উঠল, আপনার থেকে কোনো কিছু শোনার আগে আমি আপনাকে যে কিছু একটা দিতে চাই। আমি আপনাকে যে কিছু একটা দিতে চাই। সে পকেট থেকে একটা ছোট্ট বাক্স বার করলো এবং সেটা আমার হাতে ধরিয়ে দিল। তারপর সে নিজে উঠে দাঁড়ালো, তারপর বলল, আশা করছি এটা পড়ে আপনি আপনার উত্তর আমাকে জানাবেন। তারপর সে চলে যাওয়ার মুখেও আবার ফিরে এলো। এসে আমার রুমের বারান্দায় ঝোলা সেই আগন্তুকের কালো হুডিটা হাতে নিল। আমার আমানত আমি নিয়ে যাচ্ছি। আপনার যদি এটা আবার আমার থেকে নেয়ার থাকে তাহলে আমার বাড়িতে এসে এটা নিয়ে যাবেন। তার কথায় অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গেলাম আমি। সে রুম থেকে বেরিয়ে গেল। আমি কয়েক সেকেন্ড নিস্তব্ধভাবে বাক্সটার দিকে চেয়ে থাকলাম। তারপর হুট করে বাক্সটা খুলতেই
একটি চিরকুট বেরিয়ে এলো আমার সামনে। কাঁপা কাঁপা হাতে খুলতেই দেখলাম তাতে লেখা আছে, ওহে হৃদয় হরণী, এই আগন্তুক যে তার কথা রেখেছে। হৃদয় হরণীকে তার রাজ্যের রানী করতে সে এসেছে। আপনি বলুন, আপনি কি হবেন আমার ছোট্ট রাজ্যের রানী? ইতি। সেই আগন্তুকটি। চিরকুটটা পড়ার পর চোখের জল আর ধরে রাখতে পারলাম না। বিনা অনুমতিতে সে আমার গাল বেয়ে গড়িয়ে পড়ল। হঠাৎই শুনলাম দরজায় কড়া নাড়ার আওয়াজ। মাথা তুলে তাকাতেই দেখলাম রুহি দরজায় দাঁড়িয়ে আছে। কি বৌদি, কেমন লাগলো ননদের সারপ্রাইজ? রুহির বাচ্চা, সব জেনে আমার সাথে এরকম করেছিস, তাই না? দাঁড়া, তোকে একবার হাতে পাই বলে ওর পেছনে ছুটতে শুরু করলাম। নিচে আমাদের বিয়ের কথা ঠিক হতে লাগলো। গত 4 দিনে লুকিয়ে থাকা হাসিটা সব আনন্দে বেরিয়ে এলো মুখ থেকে। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষ যদি কেউ থাকে, হয়তো সেটা আমি। অবশেষে পেলাম আমার সেই আগন্তুকের দেখা।